বাংলাদেশের রাজনীতির মাঠ এখন বেশ উত্তপ্ত। নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে চলছে এক অদৃশ্য লড়াই। এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে সেনাবাহিনী, রয়েছে গোয়েন্দা সংস্থা, আর রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অবিশ্বাস। এমন এক প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস কি আদৌ বিশ্বাসযোগ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সেনাপ্রধান বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সেনাবাহিনী আছে। কথাগুলি শুনতে যতটা আশ্বস্তকর, বাস্তবে পরিস্থিতি ততটাই জটিল। একদিকে এই আশ্বাস, অন্যদিকে মাঠ পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরছে। এর বৈপরীত্য কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেনাবাহিনী যদি সত্যিই চায়, তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এটা সবাই জানে। কোনো সন্ত্রাসী ভোট চুরি করতে পারবে না, একজনের ভোট আরেকজন দিতে পারবে না, ভয় দেখিয়ে ভোটারদের ঘরে বসিয়ে রাখা যাবে না। শুধুমাত্র সেনাবাহিনীর পক্ষেই এটা সম্ভব। এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। সেনাপ্রধান যে কথা বলেছেন, সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার সক্ষমতাও তারা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেই বাস্তবায়নের কোনো আলামত কি দেখা যাচ্ছে? উত্তর হচ্ছে না, বরং উল্টো আলামতই বেশি চোখে পড়ছে। আর ঠিক এইখান থেকে সন্দেহ, সংশয় আর জল্পনা কল্পনা চারিদিকে ছড়িয়ে পড়ছে। একদিকে বলা হচ্ছে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে, অন্যদিকে বাস্তবে কি ঘটছে? সেনাবাহিনীর কাছে থাকা গোপনীয় ভিডিও কিভাবে বিএনপির হাতে পৌঁছে যাচ্ছে? জামাতের প্রার্থীকে বিতর্কিত করার জন্য গোপন ম্যাটেরিয়ালস কিভাবে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? এই পরিস্থিতি থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। সেনাবাহিনীর ভেতরে এখন একটি অংশ রয়ে গেছে যারা পুরনো ধারাতেই কাজ করছে। ডিজিএফআই আগের মতো বিতর্কিত রয়ে গেছে। এমনকি সেনাপ্রধান যা বলেছেন, সেটাও পুরোপুরি কার্যকর হচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন সামনে এসেছে। সেনাবাহিনীতে স্ট্রং চেইন অফ কমান্ড থাকে, এটা সবাই জানে। কিন্তু ওয়াকারুজ্জামানের সেই কমান্ড কি পুরোপুরি কার্যকর, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেনাপ্রধানকে নিয়ে নানা বিশ্লেষণ চলছে। কেউ বলছেন তিনি এক পক্ষের, কেউ বলছেন অন্য পক্ষের। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, ওয়াকারুজ্জামান যা করছেন তাতে অতীতের সেই শক্তিগুলো তাকে আগের মতো করে বিশ্বাস করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ তিনি চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে রেখে দিতে পারতেন, কিন্তু তা করেননি। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা অনেকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে আবার প্রশ্ন উঠেছে বৈষম্যমূলক আচরণ নিয়ে। জামাতের প্রার্থী এস.এম. খালেদুজ্জামান ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, এ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। সেনাবাহিনীর নিজস্ব নিয়ম কানুন আছে, তা মানা অবশ্যই উচিত। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমানের ক্ষেত্রে কেন সেই নিয়ম শিথিল করা হচ্ছে? তারেক রহমানকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার পেছনে সেনা সদস্যরা ছুটে বেড়াচ্ছে, তাকে কোথাও কোনো বাধার মুখে পড়তে দেখা যায়নি। এমনকি কোনো নিয়ম লঙ্ঘন হলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বৈষম্য কেন? একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, তারেক রহমান কোনো অনিয়ম করলে এস.এম. খালেদুজ্জামান করবেন, বিষয়টা এমন নয়। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে প্রবেশের নির্দিষ্ট নিয়ম আছে। ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে হলে একটি পর্যায়ে সিগন্যালে থামানো হয়, এরপর কার কাছে এসেছেন, কার রেফারেন্সে যাচ্ছেন, এই পরিচয় দেওয়ার অনুমতি দেওয়া হয়। এই পরিচয় দেওয়ার পর অনুমতি দেওয়া হয়। এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ সিস্টেম। গানম্যান নিয়ে প্রবেশের কোনো সুযোগ নেই, এটাই আইন। এই বাস্তবতায় এস.এম. খালেদুজ্জামানের উচিত ছিল সেনাবাহিনীর নিজস্ব নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলা এবং সেটিকে সম্মান করা। তবে তিনি যদি বৈষম্যের শিকার হয়ে থাকেন, তাহলে সেই বৈষম্যমূলক প্রিভিলেজ দাবি করা সঠিক পথ নয়। বরং তার উচিত ছিল বলা, ঠিক আছে, আমাকে যেতে দেবেন না, এটা আপনাদের বিধানে নেই, আমি যাব না। আমি আপনাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে আপনারা কেন আইনের ব্যত্যয় ঘটিয়েছেন? এই প্রশ্নের জবাব আপনাদের দিতেই হবে। এ ধরনের অবস্থান নিলে পরিস্থিতি হয়তো আরো ভালো হতো। কিন্তু এখানে মূল প্রশ্নটা অন্য জায়গায়। ঘটনাটি যেখানেই ঘটুক, সেটি তো সেনাবাহিনী রেকর্ড করেছে। ঘটনাটি বেশ আগের, তাহলে সেই রেকর্ড কিভাবে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে, এমনকি বিএনপির পেজে পৌঁছে গেল? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো রেকর্ড যদি বাইরে চলে যায়, তাহলে সেটি কি ষড়যন্ত্রের স্পষ্ট আলামত নয়? এই প্রশ্নটা এখন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সেনাপ্রধান যখন ভোটারদের আশ্বস্ত করেছেন, বলেছেন ভয় পাওয়ার কিছু নেই, সুষ্ঠু ভোট হবে, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তখন মাঠ পর্যায়ে আসলে কি ঘটছে সেটা সমান গুরুত্ব দিয়ে দেখা দরকার। বাস্তবে দেখা যাচ্ছে বিএনপির প্রতি প্রকাশ্য পক্ষপাত। তারেক রহমানের পেছনে যেভাবে সেনা সদস্যরা ছুটে বেড়াচ্ছেন, সেটি কি কোনো সেনা সদস্যের স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে? এটা কোনো আইনের অনুমোদিত? কে তাদের এই নির্দেশ দিয়েছে? এই প্রশ্নগুলো কোনো পরিষ্কার উত্তর নেই। ফলে এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সেনাপ্রধানের অবস্থান নিয়ে নানামুখী আলোচনা ও সন্দেহ দানা বাঁধছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শেখ হাসিনা এমনি ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান বানাননি। নিশ্চয়ই এর পেছনে কারণ ছিল। অতীতে তিনি আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন। আওয়ামী লীগের বহু এমপি ও মন্ত্রীকে বিদেশে নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেছেন। তারা সেনাবাহিনীর কাছেই আশ্রয় নিয়েছিলেন। বিশেষ করে কয়েকজন ভয়ঙ্কর অভিযুক্তকে সুযোগ করে দেওয়ার ঘটনাও আছে। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু যতই
করুক না কেন, শেখ হাসিনার পতনে সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন সেই ক্ষোভ আওয়ামী লীগের ক্ষোভ সেনাপ্রধানের প্রতি কখনো শেষ হবে না, এটাই বাস্তবতা। যদি আওয়ামী লীগের কোনোদিন আবার সুযোগ আসে তাহলে সেই সেনাপ্রধানকে তারা ছেড়ে দেবে না। ফলে সেই লাইনের যাওয়ার কোনো সুযোগ হয়তো ওয়াকারুজ্জামানের আর নেই, চাইলেও পারবেন না, কারণ জনগণ কাউকে ছাড় দেবে না যদি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়। অতএব অনিবার্যভাবে অতীতে তিনি যাই করুক না কেন বর্তমানে সেই অবস্থানে থাকার সুযোগ নেই। এই কারণেই অনেকে বলেছেন ওয়াকারুজ্জামান এখন জুলাই বিপ্লবের অংশ, তিনি জুলাই যোদ্ধা, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাহলে প্রশ্ন উঠেছে বিএনপির প্রতি এত স্পষ্ট পক্ষপাত কেন? এই প্রশ্নের উত্তর কোথায়? ডিজিএফআইকে নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। কিন্তু ডিজিএফআই কেন ডিসলভ করা হচ্ছে না, অথবা অন্তত নাম পরিবর্তনই বা কেন করা হচ্ছে? প্রতিনিয়ত ডিজিএফআইকে ঘিরে সন্দেহ ও সংশয় বাড়ছে। এমনকি শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড ডিজিএফআইয়ের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গবেষণায় সেই ইঙ্গিত উঠে এসেছে। ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়টি ধীরে ধীরে সাগররুনি হত্যাকাণ্ডের মতোই রহস্যময় হয়ে উঠছে। সাগররুনি হত্যা মামলায় যেমন বারবার চার্জশিট দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। এখানেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। মাঠ পর্যায়ে কি ঘটছে সেটাও দেখার বিষয়। বিএনপির সমর্থক কিছু উগ্র গোষ্ঠী নারীদের উপর হামলা করছে, চাঁদাবাজি করছে, কিন্তু তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। অথচ সেনাবাহিনী চাইলে এসব কার্যক্রম সহজে বন্ধ করতে পারেন। সেই সেনাপ্রধানই আবার আশ্বাস দিচ্ছেন ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য সন্দেহ হচ্ছে। ভোটাররা হয়তো ভোট কেন্দ্রে যাবে, লাইনে দাঁড়াবে, কিন্তু ভোট চুরির কাজটি অন্যভাবে সম্পন্ন হয়ে যাবে। কারচুপির প্রেজেন্টেশন এমনভাবে সাজানো হবে যাতে কিছুটা ধরা না পড়ে। এটাই কি বাস্তব আশঙ্কা নাকি নিছক জল্পনা কল্পনা? আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এর সাথে ডিজিএফআইয়ের সম্পৃক্ততা নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করেছেন। এই পুরো প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকা কি হওয়া উচিত ছিল? যথাযথ ভূমিকা কি আমরা দেখতে পাচ্ছি? উত্তর হলো না। ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই যে আশ্বাস দেওয়া হচ্ছে তা নিয়েই এখন সবচেয়ে বেশি সন্দেহ, সংশয়, জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। সেনাবাহিনীর সক্ষমতা আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা সেই সক্ষমতা অনুযায়ী কাজ করছে না। বিশেষ করে এসএম খালেদুজ্জামানের সঙ্গে সেনাবাহিনীর বাদানুবাদের ভিডিও যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় সেনাবাহিনী বা সেনাবাহিনীর একটি অংশ কোনো না কোনো ষড়যন্ত্রে জড়িত। তবে এই পুরো পরিস্থিতি জামাতের নড়ে চড়ে বসেছে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, এমন অভিযোগ নতুন নয়। কিন্তু ইউনূসের পাশে যেহেতু জনগণ রয়েছে তাই কেউ সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি, কারণ জনগণই সবচেয়ে বড় শক্তি। একইভাবে জামাতের সাথেও জনগণ আছে। ফলে সেনাবাহিনীর একটি অংশ যতই ষড়যন্ত্রে লিপ্ত হোক না কেন শেষ পর্যন্ত তাতে কোনো লাভ হবে না। জামাত কতটা সিরিয়াস তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। আমিরি জামাতের এক্স হ্যান্ডেল হ্যাকিং এর ঘটনায় বঙ্গভবনে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে জবাবদিহি চাইতেই জামাতের একটি প্রতিনিধি দল সরাসরি বঙ্গভবনে গেছে। তারা কারা, কিভাবে, কোন প্রক্রিয়ায় এই ঘটনাটি ঘটেছে তার স্পষ্ট জবাব নিয়ে ফিরেছেন। এই সিচুয়েশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জামাত শুধু অভিযোগ করেই থেমে থাকেনি, বরং ষড়যন্ত্রের জাল উন্মোচনের জন্য সরাসরি বঙ্গভবনের দ্বারস্থ হয়েছে। এখন দেখার বিষয় তারা কি জবাব নিয়ে ফিরে আসে। এই অবস্থান থেকে স্পষ্ট হয় জামাত এতটাই দৃঢ় যে কোনো ষড়যন্ত্র শেষ পর্যন্ত কাজে আসবে না। জনগণ জেগে উঠেছে, আর জনগণের জেগে ওঠার অর্থই হলো সব ষড়যন্ত্রের ব্যর্থতা অনিবার্য। প্রিয় দর্শক, জনগণের সমর্থন নিয়ে জামাত কি সত্যি সব ষড়যন্ত্র ভেঙে দিতে পারবে, নাকি তাদের পথেও তৈরি হচ্ছে নতুন বাধা? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এরকম আরো রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।